প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো সবাই। তো আজকে আবারও আমি হাজির হয়েছি সহজ পাঠশালা এই চ্যানেলটি থেকে তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের স্বাভাবিক সংখ্যা ও দশমিক সংখ্যা এই অধ্যায়ে প্রথম অধ্যায়। তো এই প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে এখানে আজকে আমাদের এই পর্বটি হবে এপিসোড নাম্বার হচ্ছে 5 এবং পর্ব নাম্বারও আমাদের 5, অর্থাৎ পার্ট 5, এপিসোড 5। তো এই এপিসোডের মধ্যে আমরা শিখব অঙ্ক পাতনে কমা এর ব্যবহার। তো প্রথম কথা হচ্ছে অঙ্ক পাতন জিনিসটা আমরা আগেও পড়েছি, এখানে আবার একটু আমরা অঙ্ক পাতন জিনিসটা কি সেটি সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। তো অঙ্ক পাতন বলতে আসলে কি বোঝায় দেখো। অঙ্ক পাতন আমরা তো জানি যে অঙ্ক মানে হচ্ছে আমাদের যে সংখ্যা পদ্ধতি রয়েছে, আমরা যে সংখ্যা গণনার জন্য কি একটি পদ্ধতি অনুসরণ করি। সংখ্যা গণনা বা লেখার জন্য আমাদের দৈনন্দিন কাজের যে হিসাব নিকাশ করার জন্য আমরা একটি সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। সেই সংখ্যা পদ্ধতিকে আমরা কি বলে থাকি? দশমিক সংখ্যা পদ্ধতি। এই দশমিক সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতিও বলা হয়, অথবা এটাকে 10 গুণোত্তর সংখ্যা পদ্ধতিও বলা হয়। তো 10 গুণোত্তর সংখ্যা পদ্ধতি বা দশমিক পদ্ধতি, এখানে আমরা মূলত কি করি? 10টি অঙ্কের ব্যবহার করে থাকি। 10টি অঙ্ককে আমরা এখানে ব্যবহার করে থাকি। 10টি অঙ্ক কি ছিল? 10টি অঙ্ক ছিল হচ্ছে আমাদের 1, 2, 3 এভাবে করে 9 এবং 0 মিলে মোট 10টি অঙ্ক। এই যে অঙ্ককে আমরা ব্যবহার করার মাধ্যমে আমরা কি করি? সংখ্যার গণনা করে থাকি। তো অঙ্ককে ব্যবহার করার এই যে প্রক্রিয়া, এটাকে বলা হয় অঙ্ক পাতন। এই যে যেমন ধরো আমাদের কাছে 10টি অঙ্ক আছে, সেখান থেকে সেই 10টি অঙ্কের যে কোনো অঙ্ক, 1টি বা 2টি বা 5টি, যতগুলি অঙ্কই আমরা ব্যবহার করি, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা অঙ্কগুলোকে ব্যবহারের মাধ্যমে আমরা সংখ্যায় রূপান্তর করতে পারি। এই যে অঙ্ককে আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় অঙ্ক পাতন। পাতা মানে হচ্ছে, যেমন ধরো তোমার জন্য কি করতে হয়? রাতে ঘুমানোর জন্য বিছানা পাততে হয়। আমরা বিছানা পাতি না? আবার আমরা কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য কি করি? হাত পাতি আমরা। তাহলে পাতা মানে হচ্ছে বিলিয়ে দেওয়া বা বন্টন করা বা সামনে প্রদর্শন করা। তাহলে ঠিক তেমনি অঙ্ক পাতন মানে অঙ্ককে প্রদর্শন করা। অঙ্ককে পথ প্রদর্শন করার নামই হচ্ছে অঙ্ক পাতন। আমরা যে একটা সংখ্যা লিখব, ধরো তোমাকে বললো 590 লেখো, তাহলে 590 লেখার জন্য তুমি কি করলে? একটি অঙ্ক ব্যবহার করলে 5, আরেকটি অঙ্ক ব্যবহার করলে 9, আরেকটি শূন্য ব্যবহার করলে। তাহলে কি হলো? আমাদের এই যে 3টি অঙ্ককে আমরা এখানে পাতলাম, পেতে দিলাম, বসিয়ে দিলাম, প্রদর্শন করলাম। এই 3টি অঙ্ককে আমরা পাতার মাধ্যমে একটি সংখ্যা তৈরি করলাম। সংখ্যাটি হচ্ছে কি? 590। তাহলে আমরা কি বুঝলাম? অঙ্ক পাতন মানে হচ্ছে অঙ্ককে আমরা কোনো জায়গায় বসিয়ে বা প্রদর্শনের মাধ্যমে যে সংখ্যা তৈরি করে থাকি বা সংখ্যা লিখে থাকি, এই প্রক্রিয়াটাকে বলা হয় অঙ্ক পাতন। আশা করি বুঝতে পেরেছ। এখন আসি আমাদের এখানে অঙ্ক পাতনের মধ্যে আমরা অঙ্ক পাতার সময় কিভাবে কমা এর ব্যবহার করব সেটা এখানে শেখানো হচ্ছে একটা উদাহরণ দিয়ে।
যে কমা বসিয়ে কথায় লেখো একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটি আমরা আগে লিখে নিই। এখানে দেওয়া আছে সংখ্যাটি, অনেক বড় সংখ্যা, আমরা একটু লিখে নেব। প্রথমে সংখ্যাটি হচ্ছে 98, 75, 47 এবং 3, 21। এখানে যদি আমাদেরকে বলা হচ্ছে কমা বসিয়ে কথায় লেখো এই সংখ্যাটিকে, আমরা সংখ্যাটির মধ্যে যতগুলো অঙ্ক দেওয়া আছে এগুলোর মধ্যে কমা বসাবো, তারপরে কমা বসিয়ে সেটাকে আমরা কথায় লিখব। আচ্ছা, কথায় লেখার আগে এই সংখ্যাটি কত সেটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই কমা বসাতে হবে। এটা আমাদের সহজ করে দেয়, আমাদের অঙ্ক যে কোনো একটি সংখ্যা গণনার কাজটাকে সহজ করে দেয় যদি আমরা তার মধ্যে সঠিক পদ্ধতিতে আমরা কমা বসাতে পারি। তো কমা বসার নিয়ম হলো, প্রথম কমাটি বসে ডান দিক থেকে 3টি অঙ্কের পূর্বের অঙ্কে, অর্থাৎ 1, 2, 3, এইখানে কমাটা বসবে। তারপরে কোথায় বসবে? আবার 2টি অঙ্কের পরে যেয়ে এইখানে আবার 2টি অঙ্কের পরে। তার মানে হচ্ছে প্রথমে 3টি অঙ্কের আগে, তারপরে 2টি অঙ্কের আগে, তারপর আবার 2টি অঙ্কের আগে। এভাবে করে দিলে আমাদের কমার কাজটা শেষ হয়ে যায়। তারপরে কি করতে হবে? তারপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এইখানে কয়টি অঙ্ক, আমাদের একক দশক এভাবে করে গুনে গুনে আসতে হবে। আমরা জানি যে এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে অযুত, এটা হচ্ছে লক্ষ, এটা হচ্ছে নিযুত, আর এটা হচ্ছে কোটি। বাকি এদিকে যারা থাকবে সবাই কোটি হবে। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হলো এই সংখ্যাটি কত হবে সেটা বোঝার জন্য আমরা দেখতে পাচ্ছি যে 8-এর জায়গায় কোটি চলে আসছে। তো এর আগে বাম দিকে আরও যতগুলি থাকবে সবাই কোটি নামেই থাকবে। যেমন ধরো এখানে যদি আগে আমরা এটা পড়ি, তারপরে বাকিটা পড়ব। যেমন এখন তাহলে এখানে কি হলো, প্রথমে যদি আমরা 9টাকে নাই মনে করি তাহলে এই সংখ্যাটা হবে 8,75,47,321। কেন? কারণ আমরা তো জানি যে একক, দশক, শতক এতটুকু যদি ধরি তাহলে এটা হচ্ছে 321। আচ্ছা, এখন যদি ধরো এখানে হচ্ছে 7 পর্যন্ত হিসাব করলে, আমরা যদি 7 পর্যন্ত হিসাব করি, যদি আমরা 7 পর্যন্তকে যদি মনে করো এখানে 7 পর্যন্ত আছে, তাহলে এখানে কি হলো 7,321। কিন্তু যদি তার পাশে আরও একটি সংখ্যা থাকে, সেটা তো পঞ্চম নাম্বার সংখ্যা। তা আমরা জানি যে চতুর্থ এবং পঞ্চম দুইটাকেই আমরা হাজার বলি। এইটা হাজার, এটা অযুত, কিন্তু অযুতটাও আসলে হাজার। অযুত হলো হাজারের বড় ভাই, সুতরাং 47,000। আবার এখন যদি আবার এখানে 5-এ চলে আসি, তাহলে কি অযুতের পরে থাকে লক্ষ, তাহলে এটা 5,47,321। কিন্তু যদি আমরা লক্ষের চেয়ে আরেকটা বেশি নিই তাহলে সেটার নাম নিযুত। নিযুতটা হচ্ছে লক্ষের বড় ভাই, নিযুত এবং লক্ষ একই জিনিস। তার এটা যদি 7 না থাকতো শুধু 5 লক্ষ হতো, আর কিন্তু 7 সহ থাকার কারণে এটা হয়ে গেছে 75 লক্ষ। তাহলে 75,47,321। এখন এখানে আসি, আবার যদি 8 সহ ধরি তাহলে হয়তো 8,75,47,321। এখন এর চেয়ে আরও বড় হলে, এটা যেমন 9 থাকলে এটা 98 কোটি। যদি এরকম হতো এখানে আবার 3 থাকতো তাহলে এটা 398 কোটি। কথার কথা, এখন এখানে ধরো 2, তাহলে এটা কি হবে এখন? এটা হবে এখন 2,398 কোটি। এদিকে আর কোনো ধরনের কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের, কারণ হচ্ছে কোটির পরে আমাদের আর কোনো একক নেই। এই যে আমরা একক, দশক, শতক আকারে আমরা গুনে থাকি, এই ধরনের গুণার মধ্যে আমাদের কোটির পরে যেহেতু আর গুণার কোনো একক এর নাম দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে আমরা এইদিকে আর কোনো কমা দেব না।
কোটির পরে বাম দিকে আর কোনো কমা হবে না। এখানে যারা থাকবে সবাইকে আমরা এইভাবে করে গুনবো। তাহলে 2398 কোটি 75,47,321। তাহলে একইভাবে এটা যত কোটি হোক, যত মানে যেমন আরও আমাদের বর্তমানে আমাদের যে সংসদের মধ্যে মানে কি হয়, বাজেট পাস হয়, বাজেটের মধ্যে দেখা যায় কি তারা হচ্ছে 6 লক্ষ কোটি টাকা পর্যন্ত কি করে বাজেট প্রণয়ন করে থাকে। অর্থাৎ সবচেয়ে বড় অ্যামাউন্ট যেটা আমি হিসাব করার প্রয়োজন হয়, সেটার জন্যই বললাম যে একটি দেশের যে বাজেট প্রণয়ন হয়, সেই বাজেট মানে একটি দেশের এক বছরের যে আয় এবং ব্যয়ের টোটাল হিসাব। তো সেই হিসাবটাকে যদি তুমি মানে এর চেয়ে বেশি খরচ বা এর চেয়ে বেশি হিসাব তো আর কোথাও হতে পারে না, তাই না? সেক্ষেত্রে আমাদের দেশের হচ্ছে প্রায় 6 লক্ষ 7 লক্ষ কোটি টাকা বাজেট হয়। তা আমরা যদি 6 লক্ষ কোটি টাকা ধরি, 6 লক্ষ আগে লিখতে হবে। লক্ষ লেখার জন্য 6 লক্ষ মানে আমাদের লক্ষ থাকে ষষ্ঠ নাম্বার হচ্ছে কিসের মধ্যে, অঙ্কের মধ্যে। এই যে লক্ষ কত নাম্বার অঙ্কের মধ্যে আছে, 1 2 3 4 5 6, ষষ্ঠ নাম্বার অঙ্কের মধ্যে। তাহলে 6 লক্ষ লিখলাম। আর আমাদের তো এখানে 6 লক্ষ কোটি টাকা লিখতে হবে, তাই না? তো সেজন্য আমরা আমাদেরকে হচ্ছে 6 লক্ষ কোটি টাকা, এই যে আগে লক্ষ লিখলাম, এটা হচ্ছে 6 লক্ষ, কিন্তু আমাদের হচ্ছে লিখতে হবে কি 6 লক্ষ কোটি। তো 6 লক্ষ কোটি যদি লিখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এরপরে যে একটা কমা দেব, কমা দিয়ে এরপরে 0 মানে হচ্ছে এখান থেকে আরও 7টা লিখে দিলেই হয়ে যাবে। এই যে এটাই হচ্ছে 6 লক্ষ কোটি। কীভাবে 6 লক্ষ কোটি দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা কি কোটির অঙ্ক। এই কোটির এককের মধ্যে যদি আমরা আসি, তাহলে আমাদের এখানে যদি ধরতাম আমরা 6, এটা মনে করো কি শূন্যটা শূন্য না হয়ে 6 হলো, তাহলে কি হতো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এখানে যে অঙ্কটি থাকবে এটা যদি আমরা 7 হয় তাহলে 7 লক্ষ কোটি। একক, দশক, সরি আমাদের ভুল হচ্ছে, এখানে হচ্ছে কি আমাদের যেই অঙ্কটি থাকবে তত কোটি। তাহলে এখানে যে অঙ্কটি থাকবে তত কোটি যদি হয়, তাহলে এখানে আমরা যদি 5 লিখি 5 কোটি, 6 লিখলে 6 কোটি, 7 লিখলে 7 কোটি। আর যদি কোনো সংখ্যা না লিখে এখানে একটা শূন্য দিয়ে যদি এদিকে 1 দিই, তাহলে এটা কী হবে, 10 কোটি। তাহলে আমরা যদি এখানে যদি 9 দিই, তাহলে কি 90 কোটি। তার মানে হচ্ছে আমাদের কোটিতে যতগুলোই অঙ্ক বৃদ্ধি পাক না কেন, এখন এটা একইভাবে এখানে যদি 1, যেমন ধরো আমরা কোটির জায়গায় এখানে আমরা লিখলাম 1, মানে এটা কত হলো, একক, দশক, শতক, হাজার। তার মানে এটা 1000 কোটি হয়ে গেল, 1000 কোটি। একইভাবে এখন যদি আমরা যদি আরও দিকে যেতে চাই, এভাবে যেতে যেতে 6 লক্ষ, তাহলে এটা হচ্ছে কোটির মানে ঘর। তাহলে এখন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে কি হলো 6 লক্ষ কোটি। এদিকে 7টি শূন্য আর এদিকে একটা অঙ্ক, এটা 1 কোটি। এখন এদিকে একটা অঙ্কের পরে যত অঙ্ক আবার বাড়বে ততগুলোকে আমরা একক, দশক আকারে হিসাব করে বলবো যে এটা এত লক্ষ বা এত হাজার কোটি বা এত কোটি। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। তাহলে এখন আমাদেরকে আসতে হবে যে এটাকে আমরা কি লিখব। আমি তো এখানে দেখালাম যে এটা হচ্ছে আমাদের, যদি এতটুক পর্যন্ত আমরা গণনার মধ্যে নেই, হিসাবের মধ্যে নেই, তাহলে এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি।
8 কোটি, আর এখানে 9 সহ আছে, সেজন্য 98 কোটি। তাহলে 98 কোটি 75 লক্ষ। কেন 75 লক্ষ? লক্ষ আর নিযুত মিলেই মোট দুইটা অঙ্ক মিলেই আমরা সেটাকে পড়ার সময় মানে লক্ষ পড়ব। কিন্তু মানে কি, আমরা যখন এমনি একক দশক শতক গুনবো তখন সেখানে লক্ষ নিযুত আসবে, কিন্তু অঙ্কটাকে যখন আমরা কথায় প্রকাশ করব তখন 7 নিযুত 5 লক্ষ লেখা যাবে না, লিখতে হবে 75 লক্ষ। একইভাবে 7,000 আর 4 অযুত, তার মানে 47,000 বলতে হবে। এখানে 4 অযুত 7,000 বলা যাবে না, তার মানে হাজারের অঙ্ক দুইটা, লক্ষের অঙ্ক দুইটা, বাকি কোটির অঙ্ক একটাও হতে পারে, অনেকগুলো হতে পারে। আর একক দশক শতকের অঙ্ক সবসময় একটা করেই থাকে। সেই জন্য আমাদেরকে এগুলো যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করতে পারি, আশা করি আমাদের অঙ্ক লিখতে ভুল হবে না। তো দেখো, এখন তোমাদেরকে কি লিখতে হবে? এই যে এটাকে আমরা যে মানে কমা ব্যবহার করলাম, কোনটাকে? এই যে 98 কোটি 75 লক্ষ 47,321, এটা আমরা কমা দিয়ে লিখলাম। এখন এটাকে কথায় লিখে দেব। তো কথায় লিখতে গেলে আমরা লিখব 98 কোটি 75 লক্ষ 47,321। এই ছিল আমাদের যে অঙ্কে লেখা যে সংখ্যাটি, সেটার মধ্যে কমার ব্যবহার এবং একই সাথে সেটাকে কথায় প্রকাশ করা। এখন একই জিনিসটা আবার যদি আমরা আমাদের ধরো কথায় দেওয়া আছে, আমাদের অঙ্কে লিখতে হবে। কথায় দেওয়া আছে, যেমন ধরো এখানে বলা হচ্ছে এখানে দেওয়া আছে 2 নম্বর উদাহরণে, অঙ্কে লেখো 7,05,90,000। তো দেখো 7,05,90,000 সেটা কিভাবে লিখবো? $90,007। লক্ষ্য করো একটু যে 7,05,90,007। তা আমরা যেটা জানি যে আমাদের এককের ঘরে কি একটি অঙ্ক, দশকের ঘরে একটি অঙ্ক, শতকের ঘরে একটি অঙ্ক, হাজারের ঘরে দুটি অঙ্ক। কি? এককের ঘরে হচ্ছে প্রথম অঙ্ক, দশকের ঘরে দ্বিতীয় অঙ্ক, শতকের ঘরে তৃতীয় অঙ্ক, আর হাজারের ঘরে হচ্ছে চতুর্থ ও পঞ্চম, দুইটা অঙ্ক থাকে।
আর লক্ষের ঘরেও দুইটি অঙ্ক থাকে, আর কোটির ঘরে অসংখ্য অঙ্ক থাকতে পারে। তাহলে লক্ষের ঘরে যে কি কি থাকে, ষষ্ঠ নাম্বার অঙ্ক এবং সপ্তম নাম্বার অঙ্ক, এই দুইটা থাকে লক্ষের ঘরে। তা আমাদেরকে এখানে বলেছে কি 7,05,90,007। আচ্ছা, তাহলে 7 কোটি, তাই না? 7 কোটি যদি আমরা লিখি তাহলে এখানে চলে আসতে হবে অষ্টম নাম্বার অঙ্কে। আমাদের অষ্টম নাম্বার অঙ্কে এখন আমরা লিখলাম হচ্ছে 7 কোটি, তাই না? কোটির ঘরের মধ্যে লিখতে হবে 7 কোটি। আচ্ছা, কি বললো? 5 লক্ষ, 5 লক্ষ, তাই না? আচ্ছা, 5 লক্ষ বললে আমরা কি করব? লক্ষ কোথায় আছে? এখানে কি সপ্তম নাম্বার ঘরে লিখবো? লক্ষে তো দুইটা ঘর, একটা হলো ষষ্ঠ নাম্বার ঘর আর একটা হলো সপ্তম নাম্বার ঘর। তাহলে আমরা কি এখানে 5 লক্ষের জন্য কি ষষ্ঠ নাম্বার ঘরে লিখবো না সপ্তম নাম্বার ঘরে লিখবো? অবশ্যই ষষ্ঠ নাম্বার ঘরে লিখবো। কেন? কারণ 5 মানে তো শুধুমাত্র একটা অঙ্ক দখল করে, তো লক্ষ লেখার জন্য দুইটা অঙ্ক দরকার। যদি দুইটা অঙ্ক থাকে তখন আমরা মানে দুইটি অঙ্ক লেখার জন্য সপ্তম নাম্বার অঙ্ক মানে ঘরটা ব্যবহার করি। কিন্তু একটি মাত্র অঙ্ক থাকলে, লক্ষের মধ্যে যদি 1 থেকে 9 পর্যন্ত লক্ষ হয়, লক্ষ মানে কি 1 থেকে 1 লক্ষও লক্ষ, 9 লক্ষও লক্ষ, সেটা এক অঙ্কের মধ্যে হলে তখন ষষ্ঠ নাম্বারে লিখব। তার মানে আমরা 5 লিখব এখানে। এরপরে হচ্ছে 5,90,000, 90,000 বলছে না? 90,000 মানে হচ্ছে তখন আমাদেরকে 9 কোথায় লিখতে হবে? এইখানে। কেন? কারণ 1,000 হলে বা 2,000 হলে বা 9,000 পর্যন্ত যদি হয় তাহলে সেটা হাজারের ঘরের যে দুইটি ঘর, তার মধ্যে আমরা 1 থেকে 9,000 যদি হয় তাহলে সেটা এই যে চতুর্থ নাম্বার ঘরে লিখব। কিন্তু 9-এর চেয়ে বেশি যদি 10,000 হয় তাহলে কিন্তু ওই পঞ্চম নাম্বার ঘরটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে 90,000, তার মানে 9-এর অর্থাৎ 90,000-এর মধ্যে দুইটি অঙ্ক, সেই জন্য আমরা দুইটি অঙ্কই ভরাট করে দিলাম। 90,000, আমাদের হাজারের ঘর পূরণ হয়ে গেছে। কিন্তু দেখো লক্ষের ঘর পূরণ হয় নাই, দুইটা ঘরের মধ্যে একটা ঘর খালি। কেন? আমাদেরকে বলছে যে কি 5 লক্ষ। সেই জন্য আমরা জানি যে 5 লক্ষ লিখতে গেলে শুধুমাত্র একটি অঙ্কই দরকার হয়, একটি ঘরই দরকার হয়। সেজন্য প্রথম ঘরটাই নিলাম লক্ষের মধ্যে, দ্বিতীয় ঘরটাকে আমরা খালি রাখলাম, তো এরপরে হচ্ছে 90,000-এর পরে কি বললো? 5,90,000 7। 7 মানে কি? শুধু এক অঙ্কের ঘরের অঙ্কের কথা বলছে। 90,000 7 বলে এখানে মাঝখানে যে শতক এবং হাজারের ঘরগুলোর কিচ্ছু বলে নাই। তার মানে আমরা এইখানে 7 লিখব, 7 এককের ঘরে। তাহলে আমাদের সংখ্যাটা কি দাঁড়ালো? এখানে লিখলাম আমরা 7 কোটির জন্য কোটির ঘরে 7 লিখলাম, 5 লক্ষের জন্য লক্ষের ঘরের প্রথম অঙ্কের ঘরটা পূরণ করলাম 5 লক্ষ। যেহেতু আমাদের 5 লক্ষ মানে 5 অঙ্কটি লেখার জন্য শুধুমাত্র একটি অঙ্কের ঘরের প্রয়োজন হয়, সেজন্য লক্ষের ঘর দুইটা হওয়া সত্ত্বেও আমরা তার মধ্যে প্রথম যে ঘর, ষষ্ঠ ঘর, সেটাকে নিলাম, সপ্তম ঘর আমরা খালি রাখলাম। তারপরে কি লিখলাম? 90,000 লিখতে গিয়ে হাজারের ঘর দুইটাই পূরণ হয়ে গেল, যেহেতু 90,000 লিখতে গেলে দুইটি অঙ্কের প্রয়োজন হয়। আচ্ছা, এরপরে কি আসলো? এরপরে হচ্ছে তোমার আমাদের বললো কি 90,000-এর পরে শুধু বললো 7। 90,000-এর পরে আমাদের বললো 7, তাহলে 7 লিখে দিলাম, মাঝখানে যে শতক এবং দশকের ঘরটা খালি রাখলাম। এখন আমরা সেখানে যদি কি করি, এই যে মানে লক্ষের ঘরটা খালি ছিল সেখানে একটা শূন্য দিয়ে দেবো, লক্ষের আরেকটা ঘর যে খালি ছিল সেটাকে শূন্য দিয়ে দেবো। এরপরে শতকের ঘর এবং দশকের ঘরও খালি ছিল, সেখানে একটা শূন্য দিয়ে দেবো। তাহলে আসলে আমাদের সংখ্যাটা দাঁড়াবে হচ্ছে কীরকম, যে 7, 0, 5,
9,000,007। এইটাই হচ্ছে কি, মানে আমাদের যে এখানে কথায় লিখেছিল যে 7,05,90,007, এটাই হচ্ছে আসলে মানে মূল সংখ্যাটা অঙ্কে লেখার, এটাই হচ্ছে পারফেক্ট পদ্ধতি। তো কীরকম, যে এখানে তুমি এখন একটু কমা বসানোর চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। যে দেখো, আমরা 3 অঙ্কের আগে কমা বসাই, 1 2 3, 3 অঙ্কের আগে কমা, তারপর আবার 2 অঙ্কের আগে কমা, আবার 2 অঙ্কের আগে কমা। এখন সংখ্যাটা গুণে দেখো, এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন দেখো, 7,05,00,000, যেহেতু এখানে কি নেই, মানে 5 লক্ষ মানে হচ্ছে নিযুতের ঘরটা শূন্য, কিন্তু শূন্যটাকে যদি না দিয়ে আমরা শুধু 7 5 এভাবে লিখতাম, আগে যেভাবে আমরা লিখেছিলাম, যেমন এখানে আমরা শূন্যটা তো পরে দিয়েছি, এখানে শূন্যটা আমরা পরে দিয়েছি, এই শূন্যটাও পরে দিয়েছি, এই শূন্যটাও পরে দিয়েছি আমরা। তো আমরা যদি লিখে ফেলতাম যে 7,05,90,007, যদি তুমি এরকম করে লিখো, তাহলে কি সেটা 7 কোটি হবে? দেখো তো, একক, দশক, শতক, হাজার, অযুত, তখন হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে 75,907 হয়ে যাচ্ছে। তার মানে একটি অঙ্ককে, একটি সংখ্যাকে যখন কেউ মুখে বলবে, অর্থাৎ কথায় বলবে, সেটাকে সংখ্যায় রূপান্তরের জন্য তোমাকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যখন যে কি মানে কোটি চলে আসবে, তখন কোটির পরে কেউ যদি বলে যে 1,01,00,000, 1 কোটি, ধরো 1,01,00,000, তার মানে তোমাকে লক্ষের ঘর তো 2টা, সেখানে প্রথম লক্ষের ঘরটা শূন্য দিতে হবে। তারপরে তোমাকে বললো কেউ 1,01,03,000, তাহলে হাজারের ঘরও তো 3টা, সেক্ষেত্রে যেহেতু তোমাকে এখানে 30,000 বলে নাই বা 11,000ও বলে নাই, বলছে 3,000, তাহলে হাজারের ঘরের প্রথম হাজারের ঘরটা শূন্য দিব, তারপরে 3 লিখব। তারপরে মনে করো কি বললো, 1,01,03,003 বললো। তাহলে 3 বললে মানে এখন তোমাকে মনে রাখতে হবে, তুমি তো হাজার লিখছো, এদিকে তো শতক এবং দশকের ঘরও খালি থাকবে। কেন? কারণ তোমাকে এককের সংখ্যাটা বলে দিছে 3 লক্ষ। তাহলে এখন আমরা যদি বলি 1,01,03,030, 30 বলা মানে হচ্ছে শতকের ঘরটা খালি রাখতে হবে, আর দশকের পর এইভাবে লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। আমি আবার আরেকটা সংখ্যা বলি। ধরো, কথার কথা তোমাকে বললো, হ্যাঁ, 3,07,00,000 6,000 3,07,06,020, 3,07,06,020। এখন এটা কিভাবে লিখবে?
এটা কীভাবে লিখবো দেখো, 3 কোটি, আগে তো 3 কোটি না 3, তাহলে 3 কোটির জন্য আমরা প্রথমে লিখবো 3। তিন কোটি 7 লক্ষ। তা আমরা জানি যে কোটির পরে লক্ষের জন্য 2টা ঘর থাকে। লক্ষের মধ্যে এখানে 2টা ঘরের থেকে আমরা কয়টি, কোন ঘরের মধ্যে লক্ষ লিখবো আর কোন ঘরে শূন্য লিখবো? 3 কোটি তো লিখলাম, তো 7 লক্ষ। তো 7 লক্ষ লিখতে গেলে লক্ষের জন্য 2টা ঘরের মধ্যে একটা ঘরকে খালি মানে শূন্য দেব, তারপরে লিখবো 7। কেন? কারণ লক্ষের মধ্যে আমাদের এই যে লক্ষের ঘরে যদি লক্ষটা হয় 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা, তাহলে সেটা 1 নাম্বার লক্ষের ঘরে বসবে। যদি 10 হয়ে যায় তার মানে তো তখন 2টা ঘর ব্যবহার করতে হবে। তা আপাতত আমাদের তো 10 লক্ষ হয় নাই, মানে 9-এর চেয়ে বেশি হলে 2 ঘরের প্রয়োজন হয়। তাহলে সেক্ষেত্রে তো আমাদের এখানে হচ্ছে 7 লক্ষ, তার মানে হচ্ছে কি এক অঙ্ক ব্যবহার করলেই লক্ষ্যটা প্রকাশ করা যাচ্ছে। তাহলে লক্ষ্যের জন্য যে আরেকটি ঘর থাকে, সেই ঘরটা কি আমরা কিছু না লিখলে হবে না, সেই ঘরটাতে শূন্য দিতে হবে। তাহলে সংখ্যার মানটা ঠিক থাকবে, না হলে সংখ্যার মান বদলে যাবে। তারপরে কি লিখলাম, এই 7 লক্ষের পরে 6,000। তো হাজারের জন্য আমরা জানি যে 2টি ঘর থাকে। তাহলে এখানে তো হাজারের জন্য 2টি ঘর কখন ব্যবহার করব? যদি হাজারটা 9-এর চেয়ে বেশি হতো, মানে 9,000 পর্যন্ত, 9 পর্যন্ত আমরা 1 কলামে লিখতে পারি, কিন্তু 10 লিখতে গেলে তো 2 কলাম লাগে, মানে 2 অঙ্ক লাগে। তাহলে তখন আমরা এখানে 6,000 জিনিসটা লেখার আগে একটা শূন্য দিয়ে দেব, যেহেতু হাজারের জন্য 2টি ঘরের মধ্যে প্রথম ঘরটাতে কিছু হচ্ছে না, তাই শূন্য দিয়ে দিলাম, তারপরে 6 লিখলাম। এখন হলো 6,000। তারপরে 20। তাহলে আমরা জানি যে 20 তো মানে 1 এবং দশকের মধ্যেই হয়ে যায়। 20 শব্দটা লিখতে গেলে 2 ঘর লাগে, 20 শব্দটা লিখতে গেলে একক দশক। তাহলে আমাদের শতকের ঘরটা কি খালি যাচ্ছে না? এখানে তো মানে লক্ষের পরে, হাজারের পরে, তারপরে ডাইরেক্ট 20 বলতেছে, শতকের কোনো চিহ্ন নাই। সেক্ষেত্রে শতকের ঘরটাও শূন্য দিব, তারপরে দেব 20। তাহলে এখন হয়ে গেল আমাদের পুরো সংখ্যাটা লেখা। এখন আমরা আমাদের নিয়ম অনুযায়ী কমার ব্যবহার করব। প্রথম 1, 2, 3 অঙ্কের আগের কলামে কমা, তারপরে আবার 2 অঙ্কের আগের কলামে কমা, আবার 2 অঙ্কের আগের কলামে। এখন আমরা গুণে দেখলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে 3 কোটি 7 লক্ষ 6,020। এভাবে করেই তোমরা এই আশা করি কমায়ের ব্যবহারটা করতে পারবে এবং এই সংখ্যাগুলোকে কথায় এবং অঙ্কে লিখতে পারবে। আগে পড়তে জানাটা জরুরি। তারপরে তাহলে আমরা এখান থেকে জানলাম অঙ্ক পাতন কিভাবে করতে হয়, অঙ্ক কিভাবে, সংখ্যা লেখার ক্ষেত্রে অঙ্ক কিভাবে আমরা পাতব, অঙ্ককে পাতার মাধ্যমে সংখ্যা পড়তে পারবো, লিখতে পারবো, প্রকাশ করতে পারবো, এবং সেখানে কমার ব্যবহার কোথায় করতে হয়, কমার ব্যবহার করলে আমরা সংখ্যা লেখা এবং পড়ার ক্ষেত্রে কি কি সুবিধা হয় সেটা জানলাম। আর সংখ্যাগুলোকে আমরা কথায় লেখা এবং অঙ্কে লেখা, এটি আমরা শিখলাম এখান থেকে। আশা করি বুঝতে পেরেছ।